কথামালা এবং ভাষা ও ভবিষ্যতের যৌথ প্রযোজনায় অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিন, তৃতীয় বছরের দ্বিতীয় দিন। এবার আমরা অনুগল্পে চলে যাব, আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। অনুগল্প পড়বেন সৌমি আচার্য, রীতা মজুমদার, পূর্বা ঘোষ, যুগান্তর মিত্র, ভূপাল চক্রবর্তী, মোনালিসা চন্দ্র, মৌসুমী রায়, সুব্রত নাগ, নির্মল বন্দ্যোপাধ্যায়, তপন রায়চৌধুরী। আলোচনা করবেন ভবানী ঘটক, ঝিমলি নন্দী। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শুভশ্রী সাহা। আমি শুভশ্রীকে বলবো মঞ্চে এসে অনুষ্ঠানটা চালাতে। প্রথমেই সবাইকে নমস্কার জানাই কথামালার পক্ষ থেকে। সুকান্তদার স্বাগত ভাষণে আমরা কথামালার আগামী পরিকল্পনা সম্পর্কে অনেক কিছু জানলাম, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের সে সমস্ত লেখক, গল্পকার বন্ধুদের যারা দূর থেকে এসেছেন। কথামালার দ্বিতীয় দিনে আমাদের এই পর্বের অনুষ্ঠান অনুগল্প পাঠ। আমরা সবাই জানি যে অনুগল্প এই মুহূর্তে বাংলা সাহিত্যের একটি অন্যতম বিশিষ্ট ধারা, যে ধারায় প্রতিনিয়ত আমরা আবিষ্ট থাকছি গল্প পাঠের মধ্যে দিয়ে, গল্প শোনার মধ্যে দিয়ে। তো আজকে যে অনুগল্প পাঠের প্রথম পর্বে যারা আসছেন, তপন রায়চৌধুরী, আমি অনুরোধ করব তাদের মঞ্চে উঠে আসতে। এই প্রতিটি গল্পের আলোচনা হবে আবার বিশেষ করে। তপন রায়চৌধুরী, যুগান্তর মিত্র, মৌসুমী রায়, সৌমি আচার্য এবং রীতা মজুমদার। আমি আলোচক শ্রীযুক্ত ভবানী ঘটককে ডেকে নেব। ভবানীদা এই 5টি গল্পের আলোচনা করবেন। ধন্যবাদ। মৌসুমী রায়, তপন রায়চৌধুরী এবং যুগান্তর মিত্রকে গল্প পড়তে পরপর অনুরোধ করব। প্রথমে আসছে মৌসুমী রায়। নমস্কার। কথামালাকে অশেষ কৃতজ্ঞতা আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আমার আজকের নিবেদন মায়া মোহ একতারা। গল্পের শব্দসীমা 242। মায়া মোহ একতারা। এতটা পথ বাউল কিভাবে পথ চিনে আসে? তাকে সে কথা জিজ্ঞেস করতে হেসে উঠে বললে, চলতে গেলে পথ আপনি আপনাকে চিনিয়ে দেয় যে, এরপরে আর কথা চলে না। বাউল আমাকে তার একতারাটি একদিন দিয়ে দেবে, কথা দিয়েছে। আমার বহুদিনের নজর ওই যন্ত্রটার উপর। তা একতারা ছাড়া তুমি গাইবে কি করে? গাইব না, গান তো একদিন থামাতেই হবে গো। বাউল কি মরার কথা বলছে? মনটা দমে যায়। বাউলের ওপর একটা চোরা টান আছে আমার। অমনি হাসি মুছে গেল তো। আরে অন্তরে যখন সুরে সুর লাগে, বহিরঙ্গের সব প্রয়োজন ফুরায়। সে তুমি একতারা দোতারা যাই বলো। বাউল তার রোজকার বরাদ্দ নিয়ে বাজারের দিকে এগিয়ে গেল। মা আমাকে চুপি চুপি বলল, চাল বাড়ন্ত। আমি সাইকেল নিয়ে বাজারের পথে চললুম। সামনেই জটলা। বাউলকে বাইক ধাক্কা মেরেছে। বাইকটা নাকি বাউলকে দেখতে পায়নি। বাউলের বিশেষ লাগেনি, তবে একতারাটি দুমড়ে গেছে। বাউলের চোখের ফাঁকা গর্ত দিয়ে জল পড়ে ভাসছে তার বলিরেখা কুটিল মুখ। বাউল কাঁদছে। কেন? আহা, সুর খুঁজে পায়নি যে। একতারাটি এখনো তার প্রয়োজন। মায়া হলো বাউলের উপরে। সবাই বলছে, সামনেই বাজার কমিটির আপিস, মান্যিগণ্যি লোকেরা চেয়ার পেতে বসে। ওখানে চাইলে একটা পাতি একতারার ব্যবস্থা হতে কতক্ষণ। বাউল উঠে দাঁড়িয়েছে। লাঠি ঠুকঠুক করে
এগিয়ে যাবার তাল করতেই সবাই বলল, চলে যাচ্ছ কেন, আপিসে যাও। অন্ধ বাউলের সাদা চোখে যেন আলো জ্বলে উঠল। ও আমার সাধন যন্ত্র, ওরে অর্জন করতে হয়, ভিক্ষে করে মেগে তারে পাওয়া যায় না গো। একতারার মোহ আমাকে লজ্জা দিল, বড় মায়া হলো নিজের উপর। নমস্কার, ধন্যবাদ। আমাদের পরবর্তী গল্পকার শ্রী তপন রায়চৌধুরী, আমি তপনদাকে ডেকে নেব। নমস্কার, কথামালাকে অশেষ ধন্যবাদ আমাকে গল্প পাঠে আমন্ত্রণের জন্য। আমার গল্পের নাম ইন্টারভিউ। বাইরে পরীক্ষার্থীরা অপেক্ষা করছে, এবার ডাকা হচ্ছে এক এক করে। বলুন তো, এটা কি রঙের বল? লাল। আচ্ছা, পেছনের দরজা দিয়ে চলে যান। এবার দ্বিতীয় জন ঢুকল। বলুন তো, এটা কি রঙের বল? নীল। বেশ বেশ, পেছনের দরজা দিয়ে চলে যান। এবার তৃতীয় জন ঢুকল। বলুন তো, এটা কি রঙের বল? সবুজ। ঠিক আছে, পেছনের দরজা দিয়ে চলে যান। প্রত্যেককে 10-এ 10 দেওয়া হলো। যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তার পাশের একজন থাকতে না পেরে বলে উঠলেন, স্যার, ওরা তো সবাই ভুল বলছে, 10-এ 10 পায় কি করে? বলটার রং তো হলুদ। তুমি বোধহয় খেয়াল করনি, প্রথম জনের চশমার রং ছিল লাল, দ্বিতীয় জনের নীল, তৃতীয় জনের সবুজ। ওরা তো কিছু ভুল বলেনি। আর তুমি তো হলুদ রঙের চশমা পরে আছো। ধন্যবাদ। প্রতিটি গল্পই এত সুন্দর, এখান থেকে আমার আর বেশি কিছু বলা সম্ভব নয়। বাকিটুকু বলবেন যিনি আলোচক আছেন। আমাদের পরবর্তী গল্প পড়বেন, গল্প পাঠ করবেন যুগান্তর মিত্র। আমি যুগান্তরদাকে ডাকছি। নমস্কার। কথামালাকে ধন্যবাদ ও শুভেচ্ছা। সামনে যারা আছেন তাদের প্রতিও আমার শুভেচ্ছা রইল। আমার অনুগল্পের নাম সুপারি কিলার। সন্ধ্যা তখন রাতের পেটে ঢুকে পড়েছে পুরো মাত্রায়। লোকটা খোলা দরজা দিয়ে ঢুকে পড়ল ঘরে। এই সময় আসতে বলেছিলেন। কাঠের চেয়ারে শরীর এলিয়ে শব্দগুলো ভাসিয়ে দিল সে। ঠোঁটে ঝুলছে জ্বলন্ত সিগারেট। ইদানিং সবসময়ই দরজা খুলে রাখেন অতীন। রাতে ঘুমোবার আগে শুধু ভেজিয়ে দেন, ছিটকিনি লাগান না। দিন তো ফুরিয়েই এলো। চুরি ডাকাতি কিংবা অন্য কোনো বিপদকে গ্রাহ্য করেন না আর। অর্ধেক নগদে দিয়েছি, বাকিটা অনলাইনে দেব, তেমনই কথা ছিল। কথাটা গুরিয়ে দিলেন অতীন। দিয়ে দিন, কিন্তু তার আগে যাকে খুন করার জন্য সুপারি দিলেন তার নাম ঠিকানা বলুন, আর হ্যাঁ, তার একটা ছবি চাই। কিচ্ছু লাগবে না, আমাকেই তো খুনের বরাত দিয়েছি। থমকে যায় সুপারি কিলার। চোখ সরু করে অতীনকে দেখতে থাকে। অতীন তখন দেয়ালের দিকে তাকিয়ে বলে যাচ্ছেন, প্রাইভেট ফার্মে চাকরি করতাম, পেনশন নেই, জমানো টাকার বেশিরভাগই স্ত্রীর চিকিৎসায় চলে গেল, তাও বাঁচাতে পারলাম না জানেন। একটা ছোট্ট নিঃশ্বাস পাক খেয়ে গেল তাঁর চারপাশে। কথা চলতে থাকলো আবার। নানা রোগে আমিও ক্লান্ত, ওষুধ আর খাই খরচ চালানোর রসদ ফুরিয়ে এলো প্রায়, তাই এই সিদ্ধান্ত। অতীনের কথাগুলো ঘরের ঘোলাটে আলোয় ভেসে বেড়াচ্ছে। আচমকা সুপারি কিলার উঠে দাঁড়ালো। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে আঙুল চালালো বার কয়েক। আপনার থেকে যে পেমেন্ট পেয়েছিলাম সেটা অনলাইনে ফিরিয়ে দিলাম। আমি জ্যান্ত মানুষকে মারার সুপারি নিই, মৃত মানুষকে মারি না। বলা শেষ করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। ঘরের স্বল্পালোকে অতীন আর তার প্রচ্ছায়া মুখোমুখি।
দুজনের মাঝখানে চলাচল করে বাতাস আর নৈঃশব্দের হাহাকার। নমস্কার। এবার 3টি গল্প নিয়ে আলোচনা করবেন শ্রীযুক্ত ভবানী ঘটক। আমি ভবানাদিয়াকে ডেকে নিচ্ছি। গতকাল আমি একটু দেরি করে এসেছিলাম। আমাদের সবার শেষ অনুষ্ঠানটি শোনার সৌভাগ্য হয়েছিল, শুনেছিলাম। এই অনুগল্প নিয়ে একটা বেশ মনোজ্ঞ আলোচনা সভা হয়েছিল। বিশিষ্ট কয়েকজন তারা বলেছেন অনুগল্প, আসলে অনুগল্প এখন এমন একটা মানে উত্তেজক বিষয় বলা যেতে পারে, যে তা নিয়ে খুব আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, এবং তার নানান ব্যাখ্যা, নানান বৈশিষ্ট্যসমূহের বিষয় নিয়ে আলোকপাত করা হচ্ছে। আমার একটা কেমন ব্যক্তিগত ব্যাপার মনে হয় যে আমরা সেই ছোটোবেলায় যখন জামা প্যান্ট পরতাম, এখনও পরি, তখন ওই বেলবটস বলে একটা জিনিস এসছিল না? এবং মনে হয় 7-এর দশকের মাঝখানের দিকে এটা খুব একটা চল হয়েছিল। তা আমি ব্যক্তিগতভাবে আমাদের কয়েকজন 4-5 জন বন্ধুবান্ধব থাকতাম, ছিলাম, এখনও আছি, তারা তাদের মধ্যে সকলেই আছেন। আমি না বেলবটসটা পরতাম না। আমার কেমন যেন একটা মনে হতো যে এটা পরলে বাইরে গিয়ে কেউ আবার আমাকে, আমার একটু চেহারাটা তো একটু রোগা রোগা, ওইরকম একটা বেলবটস পরে বাইরে গেলে কি আবার সব বলবে, আমি ওই জন্য পরতাম না। পরবর্তীকালে দেখলাম বেলবটসটা আর একটা কাটিং হয়ে গেল, তারপরে শেড জামা, উপরে একরকম লাইট শেডের এরকম ব্যাপার সব, যাই হোক। তো বিষয়গুলো হচ্ছে যে এগুলোকে কোনো না কোনোভাবে আমাদের ফ্যাশনের মধ্যে ঢুকে যায়, এবং ঢুকে যায়, তার আবার বিবর্তন হয়, তার আবার নানান ধরনের কাটাছেঁড়া হয়, নানান ধরনের। কালকে যেমন রামকুমারদা বলছিলেন একটা বেশ ভালো কথা, যে লং স্কার্টগুলো কিভাবে শর্ট স্কার্ট হয়ে যাচ্ছে, ছোট গল্প থেকে অনুগল্প হচ্ছে কিভাবে, সেরকম ব্যাপারগুলো অনেকটা এরকম হচ্ছে। আমার একটা কথা আছে যে অনুগল্পের আয়তন নিয়ে একটা খুব বিতর্ক আছে। আয়তনটা কিভাবে হবে, মানে কত শব্দের মধ্যে হলে অনুগল্প হবে। আমি তো 1,500-1,500 শব্দের মধ্যে অনেক ছোট গল্পও দেখেছি, খুব ভালো ভালো ছোট গল্প। আবার গুগলে দেখি যে 1,000 থেকে 1,500 শব্দের মধ্যে অনুগল্পের আয়তনের কথা বলছে। আবার মাইক্রোফিকশন না একটা মাইক্রোফিকশন এসছে, সেগুলোর শব্দ সংখ্যা বলছে 200 থেকে 500। তাহলে সেটাকেও আমরা অনুগল্প বলছি। আবার 1,000 থেকে 1,500 শব্দের মধ্যে যেগুলো আছে সেগুলোকেও আমরা অনুগল্প বলছি। তারপরে আমাদের এই গল্পের আয়তনগুলো ঠিক করে দেওয়ার মধ্যে অনেক ধরনের বিষয় আছে। কিছু পত্রিকা আছে, আবার কিছু বাইরের কিছু গোষ্ঠী আছে, মানে তারাও পত্রিকা করেন, তারাও এই অনুগল্পের আয়তন নিয়ে তাদের একটা বিশেষ জায়গা, বিশেষ একটা নির্দিষ্ট দৃষ্টিকোণটাকে ঠিক করছেন যে এইগুলোই অনুগল্প হবে। আবার আর এক দল বলছেন না, এইগুলোই অনুগল্প হবেন। তার মূলত কিন্তু সেটা আয়তনের উপরে। তার মানে অন্যান্য যে বিষয়গুলো আছে, মানে গল্পের অন্যান্য যে উপাদানগুলো আছে, সেইগুলো কিন্তু মোটামুটি সব এক। আচ্ছা, এখন আমি এত সব বিতর্কের মধ্যে যাচ্ছি না। বললাম এই 3জনের গল্প পড়েই শুনেই আমার এই সবগুলো মনে হচ্ছে খুবই মানে সংক্ষিপ্ত বিষয়ের মধ্যে থেকেও তারা এমন কিছু দ্যুতি আমাদের সামনে উপস্থাপনা করেছেন যেগুলো সত্যি মানে খুবই প্রণিধানযোগ্য আমি বলবো। যেমন মৌসুমী রায়ের গল্পটি মায়ামোহ একতারা, গল্পটি খুব সুন্দর একটি নাটকীয়তা আছে গল্পটার মধ্যে, এবং
ওই যে বাউলটা, তার যে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পরেও সে একতারাটাকে ছাড়ছে না, এবং একতারাটা তার কাছে তার একটা অর্জন। সে বলছে এটা আমার অর্জন। এই একতারাটা কিন্তু যে কোনোভাবে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। অর্থাৎ এই যে মানে যে কোনো একটি শিল্প উপাদান বা কোনো একটি বিশিষ্ট বিষয়কে যদি হৃদয়ের থেকে কেউ আমরা একান্তভাবে চাই, সেটাকে অর্জন করার জন্য আমাদের অনেক পথ যেতে হয়, তার জন্য অনেক কিছু স্বীকার করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। অন্ধ বাউলটা সে কিন্তু তার একতারাটাকে সে তেমনইভাবে অর্জন করেছে, সেটা তার একটা কি বলবো, একটা বিশেষ একটি বিষয়, যে বিষয়টা না হলে তার জীবনটা আর কিছু নেই। এটা বেশ ভালো লাগলো। আর তপন রায়চৌধুরী, তপনদাকে আমি বেশ ভালো করেই বললাম, তপন রায়চৌধুরীরা সকলেই মনে হয় একটু বিখ্যাত হন। তপনদার গল্পটা তো খুব সুন্দর। ইন্টারভিউ, লাল বল, নীল বল, সবুজ বল, সবাইকে ইন্টারভিউতে 10-এ 10 দিচ্ছেন, কিন্তু যিনি জিজ্ঞাসা করছেন যে কেন 10-এ 10 দিলেন, বলটা তো হলুদ, তখন বলছেন যে তাদের চশমাগুলো এক একজনের লাল, এক একজনের নীল, এরকম। অর্থাৎ এটা একটা ভেরি গেজ, আমরা কোন গেজটাকে মানে আমাদের যে দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়কে দেখি, সেটার উপরে সব কিছু নির্ভর করে। সেই চশমাটা হচ্ছে সেটা ইঙ্গিত করছে, আমার মনে হলো সংক্ষেপে। আচ্ছা, যুগান্তরের গল্প আগে পড়েছি, সুপারি কিলার। গল্পটার মানে একটি মানুষের অসহায় বেঁচে থাকা, এবং তার সব শেষে সেই যখন মানে সেই সুপারি কিলারকে সে টাকা দেওয়ার জন্য, তাকে ঠিক করার জন্য যে কথাগুলো বলতে তার নিজের জীবনের অসহায়তা ফুটে উঠছে, একটা চমৎকার উদ্ঘাটন আছে গল্পটার মধ্যে। আপাতত তিনজনের গল্প নিয়ে বললাম। ভুল কি ঠিক আপনারাও শুনেছেন, আপনারাও বিচার করবেন। আন্তরিক ধন্যবাদ জানাই ভবানীদাকে, শ্রীযুক্ত ভবানী ঘটক মহাশয়কে। অতি চমৎকার গল্প আলোচনা করলেন।